গা তো গরম, তারপরও বাচ্চার আনন্দের জন্য আমি অনেক খুশি। আমি চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক সব কিছু দেখেছি। পরিবার পরিজনের মিলন মেলায় উৎসব মুখর পুরো দেশ। গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। ঈদের পরদিনও রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। ঈদের পরের দিন হয়তো ঝামেলা ভিড় কম থাকবে। ঢাকা তো আমরা জানি ঈদের পরে অনেকটাই ফাঁকা হয়ে যায়। ছুটি কাটানোর জন্য সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে, আর বিশেষ করে আমার এই ছোট ভাইয়া গ্রাম ঘুরতে পাগল। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে বিষণ্ণতাকে সঙ্গী করে অভ্যুত্থানে আহতদের ঈদ কাটছে হাসপাতালে। বন্দীদের জন্য খাবার দিতে কারা ফটকে স্বজনদের ভিড়। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পায়তারা করছে একটি মহল, অভিযোগ বিএনপির। ঈদ শেষে বিচার ও সংস্কার দাবিতে সারা দেশে এনসিপির কর্মসূচি। কাল থাইল্যান্ডে শুরু বিমস্টেক সম্মেলন, অনুষ্ঠিত ইউনুস মোদি বৈঠক। আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণে সহায়ক ভূমিকা রাখার আহ্বান। বানের জলে ম্লান সাতক্ষীরা উপকূলবাসীর ঈদ। খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে 11 গ্রাম প্লাবিত। পানির নিচে বসতবাড়ি, মাছের ঘের। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 2700। জরুরি সহায়তার আবেদন জাতিসংঘের। দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ। এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে 3 নতুন মুখ। টি-20 অধিনায়ক বদল ওয়েস্ট ইন্ডিজের। শাই হোপের কাঁধে। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। দর্শক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবারে পুরো খবর। ঈদের দ্বিতীয় দিনে উৎসব আনন্দে মেতেছে পুরো দেশ। রাজধানী ঢাকা সহ সারা দেশের বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থী ও পর্যটকদের উপচে পড়া ভিড়। ভিড় ছিল শহরের ইনডোর বিনোদন কেন্দ্রগুলোতেও। তীব্র গরমে সাগর জলে মাতামাতি করেও ঈদ ছুটি উদযাপন করেছেন পর্যটকরা। ফাহমিদা আহমেদ পেশায় চাকরিজীবী। ঈদের ছুটিতে মেয়ে আরশিকে নিয়ে এসেছেন বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে। বলছেন, গরমে ঈদ হওয়ায় দূরে কোথাও না গিয়ে কাছে পিঠে হওয়ায় সহজে আসা যায়, এতে বাচ্চাদেরও স্বস্তি মেলে। আমি মাছের গেমটা একটু বেশি এনজয় পাচ্ছি, আর হচ্ছে সবগুলো গেমই অনেক সুন্দর। বিভিন্ন রাইডগুলো বাচ্চারা এত সুন্দর এনজয় করছে। আমার মেয়ে হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবসময় ঘুরতে যাওয়ার চেষ্টা করে, এখানে আসলে ও খুব বেশি এনজয় করে। এদিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন বেশিরভাগ মানুষ। দর্শনার্থীদের মধ্যে শিশুদের আধিক্য থাকলেও বড় মানুষের সংখ্যাও কম নয়। পরিচালক বলছেন, প্রায় 2 লাখ দর্শনার্থীদের সমাগম হয়েছে চিড়িয়াখানায়। আমি চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক সব কিছু দেখেছি। সবাইকে নিয়ে আর যাই হোক চিড়িয়াখানাতে আসি, এখানেও এসে দেখি যে মানুষের এত ভিড়, এটা তো অকল্পনীয় ব্যাপার। যাই হোক, আসতে পারছি, অনেক খুশি, বাচ্চারা অনেক হ্যাপি। পর্যটন কর্পোরেশন কর্তৃক 2টি রেস্তোরাঁ পরিচালিত হয়, তার অধীনে আমরা কিন্তু আউটলেট বাড়িয়ে এখন 5টি আউটলেট থেকে খাদ্য এবং পানীয় বিক্রি করা হচ্ছে। ঈদের লম্বা ছুটিতে সাগরের ঢেউয়ের গর্জন আর নৈসর্গিক সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে সৈকতে ছুটে এসেছেন সমুদ্রপ্রেমীরা। সৈকতের বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রের নীল জলরাশি পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড়। একসাথে ঘুরতেছি, খাওয়া দাওয়া করতেছি, বাড়ি থেকে ঈদ করতেছি, মনে হচ্ছে না, অনেক আনন্দ লাগতেছে। খুবই আনন্দ লাগছে, অনেক মানুষের সাথে আমরা ঈদটা উদযাপন করতে পারছি। আলহামদুলিল্লাহ, পরিবারকে নিয়ে আসতে পেরে অনেক বেশি খুশি। ধন্যবাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটিতে কক্সবাজারে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত পর্যটকরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে ঈদ আনন্দের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর টগি ফান ওয়ার্ল্ডে, সেখানে আছেন সহকর্মী মৌরিন মো, এবং আগারগাঁওয়ের ঈদ মেলা থেকে যুক্ত হচ্ছেন তাওহিদুল ইসলাম। আমরা শুরুতেই যাচ্ছি টগি ফান ওয়ার্ল্ডে। ধন্যবাদ
ধন্যবাদ তানিয়া। আমি গত সংবাদেও যুক্ত হয়েছিলাম। আপনাকে ঈদের শুভেচ্ছা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমার আসলে দাঁড়ানোর জায়গা নেই, উপচে পড়া মানুষের ভিড়, এবং ঈদের দ্বিতীয় দিন মনেই হচ্ছে না, মনে হচ্ছে ঈদের দিন আমরা এখানে এসেছি। এবং আপনি দেখছেন যে শিশু কিশোররা মেতে উঠেছে ঈদ আনন্দে, এবং তারা তাদের পছন্দের রাইড, ভার্চুয়াল গেম খেলছেন। এবং ঈদের প্রথম দিন থেকে দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু এই টগি ফান ওয়ার্ল্ড খোলা থাকবে, এবং ষষ্ঠ দিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, এবং 14ই এপ্রিল পর্যন্ত কিন্তু এই উৎসব চলবে, এই উৎসব মুখর পরিবেশ চলবে। এখানে কিন্তু 156-এর অধিক রাইড এবং গেম রয়েছে, যা আসলে 3টি প্যাকেজের মাধ্যমে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন। 3 ধরনের প্যাকেজ, 2 থেকে 10 বছরের বাচ্চা 1200 টাকা, এবং তার অধিক যারা আছেন তাদের 3600 টাকা। এবং প্রত্যেকটা গেম উচ্চতা, ওজন, বয়স অনুযায়ী একবার করে ওঠা যাবে। এবং বসুন্ধরা সিটির 9 তলা থেকে 17 তলা পর্যন্তই কিন্তু এই ফ্লোরগুলোতে ডেডিকেটেডভাবে আসলে নিরাপত্তা কর্মীরা রয়েছেন, যাতে বাচ্চারা এবং বড়রা ঠিকমতো আনন্দ করতে পারে, কোনো অসুবিধা যেন না হয়। এবং যারা প্যাকেজ নেবেন না তাদের জন্য কিন্তু এন্ট্রি ফি রয়েছে 150 টাকা। এবং যারা এখানে আসছেন, সকাল থেকে যেখানে আসছেন, সেখানে প্রত্যেকটি রাইডের সামনে কিন্তু নিরাপত্তা কর্মীরা রয়েছেন, যাতে শিশুদের বা বড়দের কোনো কষ্ট না হয়। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী আছে আগারগাঁও ঈদ মেলাতে, সেখানে চলে যাচ্ছি তাওহিদের কাছে। তাওহিদ, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি কি? আপনাকে ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন, এখানেও আসলে তেমনই মনে হচ্ছে যেন ঈদের দিন আজকে শুরু। আজকে ঈদ আনন্দ মেলার দ্বিতীয় দিন এবং শেষ দিন। এই শেষ দিনে এখানে যে এই ঈদ আনন্দ মেলা আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ব্যাপক দর্শনার্থী ক্রেনার্থীদের কিন্তু উপচে ভিড় দেখা যাচ্ছে। প্রতিটা স্টলের সামনে উপচে পড়া ভিড়। এখানে যে স্টল যারা অংশগ্রহণ করছে সবাই দেশীয় উদ্যোক্তা, এবং প্রত্যেকটি উদ্যোক্তা স্টলের সামনে কিন্তু উপচে পড়া ভিড়। এই উদ্যোক্তারা বলছেন যে আসলে এত বেচা বিক্রি হবে তারা এটা কখনো প্রত্যাশা করেননি কিংবা মনেও করেননি, কিন্তু তাদের প্রত্যাশা করার থেকে কয়েক গুণ বেচা কিনা বেশি হয়েছে। এই জন্য এই আসার জায়গা থেকে কিন্তু তারা বলছেন যাতে একটু বাড়িয়েও মেলার সময়টা যাতে একটু বাড়ানো হয়। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, এই মেলার পাশাপাশি জন্য সরঞ্জাম তাদের বিভিন্ন সরঞ্জাম দিয়ে আয়োজন করা হয়েছে। সেখানেও কিন্তু শিশুরা যেতে চাচ্ছেন না বাসায় আর কি, এই আনন্দ বিনোদন দেখে। এবং এখানে প্রত্যেকটা স্টলে প্রায় 100 স্টল অংশগ্রহণ করছে। প্রত্যেকটা স্টলের সামনেই উপচে পড়া ভিড় আছে। এই ছিল আগারগাঁও ঈদ আনন্দ মেলা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তানিয়া হারুন। তাহিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অনেকে। লম্বা ছুটি থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে যাচ্ছেন ঘুরতে। তবে ঈদের দ্বিতীয় দিনেও টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে। ভোর থেকেই ট্রেনে করে বাড়ি ফেরার জন্য কমলাপুরে হাজির হন অনেকে। ঈদের দ্বিতীয় দিনেও আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য ঘরমুখী মানুষের এমন দীর্ঘ লাইন। টিকিট না পেয়ে গন্তব্যে যেতে অনেকেই আন্তনগর ট্রেনেই চেপে বসেন। যাত্রীদের অভিযোগ, ভিড় এড়াতে ঈদের পরে যাত্রা করেও পাওয়া যাচ্ছে না ট্রেনের টিকিট। আমি সাধারণত ঢাকায় ঈদ কাটি, ঢাকার পরে গ্রামে যাই। ঈদের পরের দিন যাইতে পারতেছি, এটাও নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে। প্রচন্ড যান, গাড়িতে উঠে জানা, ট্রেনে উঠে জানা, বাসে উঠে জানা, লঞ্চে উঠে জানা। এই জন্য ঈদের পরের দিন যাওয়ার জন্য দেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ঈদের পরের দিনও টিকিট পাই নাই, স্ট্যান্ডিং টিকিট কাটছি। আসলে হিউজ পরিমাণ টিকিট আছে, বাট সিটও আছে। ওই সিটগুলো কোথায় যাচ্ছে বা কি হইতেছে এইগুলো আসলে আমরা কিছু বুঝতে পারতেছি না। মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের মোটামুটি চাপ লক্ষ্য করা যায়। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ ঢাকার পাশের জেলার রুটগুলোতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু বাড়ি ফেরা নয়, অনেকে ঘুরতেও যাচ্ছেন এই ছুটিতে। প্রতি বছর আর কি আব্বু আম্মার সাথে ঈদ করে পরে
গ্রামের বাড়িতে চাচা চাচিদের সাথে দেখা করতে যাই আর কি। ছুটি কাটানোর জন্য সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি, আর বিশেষ করে আমার এই ছোট ভাইয়া গ্রাম ঘুরতে পাগল। তবে বড় কোনো ভোগান্তির অভিযোগ ছিল না যাত্রীদের। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। গত ঈদে যারা ছিল প্রিয়জনের সান্নিধ্যে আজ তারা বন্দি হাসপাতালের নীরব বিছানায়, নিয়তির কঠিন নিষ্ঠুরতায়। ঈদ আনন্দে সারা দেশ ভাসলেও নিভৃতে কাটছে জুলাই অভ্যুত্থানে আহত অদম্য সৈনিকেরা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, অথচ তারাই আজ জীবন থেকে রং হারিয়ে বসে আছে। ঈদে তাদের খবর জানাচ্ছেন আবির হোসেন। ফেসিবাদের শিকল ভাঙতে গিয়ে কেউ হারিয়েছে পা, কেউ হারিয়েছে দৃষ্টিশক্তি। দেশ ফিরেছে নিজের ছন্দে, কিন্তু স্বাভাবিক ছন্দে আর কখনোই ফিরবে না এই আহতদের জীবন। সাব্বির 10ম শ্রেণীর স্বপ্নবাজ কিশোর 5 আগস্টের বিভীষিকাময় দিনে গুলিবিদ্ধ হয়ে হারিয়েছে তার স্বাভাবিক চলার শক্তি। হাসপাতালের 4 দেয়ালে বন্দি তার ঈদ। সুন্দরভাবে হাঁটাচলা করে রাখতাম, দৌড়াদৌড়ি করতে পারতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম। এবার তো কিছুই পারি না, কারণ এটাতে মনে করেন প্রচুর ব্যথা, তার জন্য আমি পড়তে পারি নাই। মনে করেন গুলি খাওয়ার পর থেকে অনেক কষ্ট হয়েছে, তার জন্য পড়তে পারি নাই। তো এখন দেখি কি করে। হাসপাতালের প্রতিটি শয্যায় শুয়ে থাকা মানুষগুলোর বুকে জমাট বাঁধা ব্যথার এক একটি অদৃশ্য গল্প। কেমন কাটছে তাদের ঈদ? আল্লাহ পাক যদি চাইতো তাহলে তো বাড়ি ঈদ করতে পারতাম। আল্লাহ পাক চায় নাই, তাই এখন হসপিটালে করতে আসি। তবে কষ্ট লাগতেছে মা বাবার জন্য, যে প্রতি বছর মা বাবা ভাই বোন নিয়ে ঈদ করি, এবার তার ব্যতিক্রম। এবারের ঈদে আমাদের একদম মানে বন্দিখানা, জেলখানার মধ্যে, হাসপাতাল থেকে না পারি বাইরে যেতে, না পারি ফ্যামিলির সাথে কথা বলতে। ঈদটা নিজের মতো একদম হাসপাতালে থেকেই আমাদের ঈদ কাটানো হচ্ছে। তবে এই বীরদের আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন চিকিৎসকরা। আরো হয়তো মানসিক ট্রমাটা অনেক বেশি, যে তারা হয়তো আরো কতদিন লাগবে আসলে এটা এভাবে স্পেসিফিকভাবে বলা খুবই মুশকিল। একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চিকিৎসা তাদেরকে দেওয়া হচ্ছে, এবং তারপরে যদি কোনো জায়গায় যদি আমাদের ল্যাকিংস থাকে, আমরা বাইরের ডাক্তার যারা আছে তাদের সাথে কথা বলতে। হাসপাতালের বিছানায় ভবিষ্যতের কথা ভাবতে অভ্যুত্থানে আহতদের চোখ ভিজে যায়। দেশের জন্য রাজপথে গুলির সামনে বুক পেতে দিলেও এখন যেন তাদের পাশে কেউ নেই। জীবনের স্বাভাবিক আলো যেন দূরে, বহু দূরে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। এদিকে প্রিয়জনকে ঈদের বিশেষ খাবারের স্বাদ দিতে কারাগারগুলোতে স্বজনদের ভিড়। দীর্ঘদিন পর ঈদ উপলক্ষে এমন সুযোগ দিয়েছে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন পরিবারের সদস্যরা। ঈদের তৃতীয় দিনও বন্দীদের জন্য থাকছে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন। অপেক্ষা আর চোখে মুখে হতাশার ছাপ। ঈদ উপলক্ষে বাড়ির খাবার নিয়ে স্ত্রী, সন্তান আর আত্মীয় স্বজন এসেছে পরিবারের বন্দী সদস্যদের সাথে ক্ষণিকের সাক্ষাতে। স্বামীর অপেক্ষায় এই মাঝবয়সী নারী, সঙ্গে 3 মেয়ে নাতিপুতি নিয়ে এসেছেন নিজের হাতে রান্না করা খাবার। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। আমার হাজবেন্ডের নামে সম্পূর্ণ একটা মিথ্যে রাজনীতি মামলা দিছে। বৈষম্য বিরোধী আন্দোলনে 77 নম্বর আসামি দিয়ে তাকে বাটারা থানার মধ্যে সাবেক যুবলীগের নেতা দিছে তাকে, অথচ সে কখনো রাজনীতির আশেপাশেই জানা। ওনাকে কালকে দেখতে আসছি, কিন্তু ওনাকে আমি দেখতে পারিনি। ওনার শরীরের এমন অবস্থা, যদি আর কিছুদিন থাকে ওনাকে বাঁচানোই আমার কষ্ট হয়ে যাবে। এই নারীর মতোই এক একজনের আলাদা আলাদা গল্প। সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করছে বন্দির আত্মীয় স্বজন। খাবার জমা দিতে আলাদা টোকেন। সংগৃহীত খাবার সুনির্দিষ্ট প্রক্রিয়ায় পৌঁছে যাচ্ছে বন্দীদের কাছে, আর এমন ব্যবস্থাপনায় খুশি স্বজনরা। খাবার দিতে আসছি, আমার এখানে ছোট ভাই আছে, দীর্ঘ 18 বছর ধরে এখানে ভিতরে আছে। হাজতে থাকা বন্দির সাথে মাসে 2 বার আর কয়েদিদের সাথে মাসে 1 বার সাক্ষাতের সুযোগ থাকলেও এবার দীর্ঘদিন পর ঈদে বন্দীদের সাথে সাক্ষাতের সুযোগ দিয়েছে কারা কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে তাদের স্বজনরা বাড়ি থেকে রান্না করা খাবার আনতে পারবে, যেটা আসলে সারা বছরে ওনারা পায় না। তবে প্রত্যাশিত যে যদি কখনো বাড়ির খাবার খেতে পারি, বাড়ির খাবারের স্বাদটা হয়তো তার মা তার বোন রান্না করেছে, কিন্তু কারাগারে শুধুমাত্র থাকার কারণে এটা খেতে পারছে না। জাস্ট মানবিক কারণেই এই আমাদের কারা অধিদপ্তর সহ আমাদের সকলেরই এটা উদ্যোগ যে অন্তত ঈদ উপলক্ষে তারা যেন বাড়ির খাবারের স্বাদটুকু নিতে পারে। ঈদের আমেজ ছড়িয়ে দিতে বুধবার কারাগারে থাকছে সাংস্কৃতিক আয়োজন। অংশগ্রহণ করবে বন্দীরা, আবার তারাই হবে দর্শক। বন্দীদের জন্য এমন ভিন্নধর্মী উদ্যোগ অপরাধীর মানসিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা কারা কর্তৃপক্ষের। শাহরিয়ার শৌমিক, নিউজ 24, ঢাকা।
সবার ঐকমত্যের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, সংস্কার প্রস্তাব পর্যালোচনা করছে বিএনপি। জানান, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রধান কাজ হলো জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টও একটি শক্তি ছিল, এখন আবার আরেকটা শক্তি দেখা যাচ্ছে যারা ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পায়তারা করছে। সকালে চট্টগ্রাম মেহেদীবাগের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। জানান, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারেনি, তারাও যাতে জনগণের সামনে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। দেশকে এগিয়ে নিতে দেশের মানুষের হাতে মালিকানা ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেন আমির খসরু। এই বাংলাদেশের জন্য আমরা গত 16 বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, গুম খুন হত্যার শিকার হয়েছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। সুতরাং আজকের এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে নির্বাচনী, আমাদের যে গণতান্ত্রিক অর্ডার, আমাদের যে গণমানুষের মালিকানার যে বিষয়টা, সেটা ফিরিয়ে আনতে হবে। রমজানের ইফতার কেন্দ্রিক রাজনীতির পর এবার মাঠের রাজনীতিতে মনোযোগী নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর তাই নিজেদের অবস্থান জানাতে ঈদের পর সারা দেশে গণসংযোগের মাধ্যমে দল পুনর্গঠনে কাজ করবে বিপ্লবীদের নিয়ে গড়া এই দল। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে দলটির শীর্ষ নেতারা জানান, ঈদের পর গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে একাধিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতিতে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে তরুণদের দল এনসিপি। দলের আত্মপ্রকাশের পরপরই ইফতার কেন্দ্রিক কর্মসূচিতেই সীমাবদ্ধ ছিল নবগঠিত দলটি। তবে ঈদের পর সারা দেশের সাংগঠনিক কার্যক্রমের রোডম্যাপ সাজাচ্ছে দলটির শীর্ষ নেতারা। এরই মধ্যে নিজ নিজ সংসদ এলাকা চিহ্নিত করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রীয় নেতারা। দলটির নেতারা জানান, ঈদের পর তাদের প্রধান লক্ষ্য হবে দলের সাংগঠনিক পরিধিকে সারা দেশে পৌঁছে দেওয়া। বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং তাদের নিবন্ধন বাতিলের দাবিতে মাঠে সরব থাকবে এনসিপি। দল হিসেবে আওয়ামী লীগের এখানে দায় আছে, যারা দলীয়ভাবেই বাংলাদেশে একটা ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল। অতএব যারা বাংলাদেশে ফেসিবাদ চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এবং বাংলাদেশের মানুষের উপরে বারংবার হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার হওয়া এটাই ন্যায্যতার কথা। এত রক্তদানের পরে এটা স্রেফ আগের ব্যবস্থায় ফেরত যাবে, এটা হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছি যে আপনি মিছিলে নামতে পারবেন, কিন্তু আপনাকে গুলি করতে পারবে না পুলিশ। আমি মনে করি যে আমরা যদি তৃণমূল পর্যন্ত পৌঁছাতে পারি, সর্বশেষ কিছু জরিপে যেটা দেখা গেছে, এখনো হিউজ পরিমাণ ভোটাররা কোনো সিদ্ধান্তে আসেনি যে তারা কাকে ভোট দেবে। তো আমরা যদি তাদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমরা খুব ভালো ফলাফল করব। শীর্ষ নেতারা বলেন, পরিবর্তিত বাংলাদেশে এনসিপিকে নিয়ে জনমনে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণে কাজ করবে তারা। বলেন, আগামী জাতীয় নির্বাচনে কারো সাথে জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করবে তারা। আমাদের সময় খুব কম, কিন্তু 7-8 মাস সময় আছে নির্বাচনের আগে। এই 7-8 মাস যদি আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা খুব ভালো রেজাল্ট, এবং এমনকি এখন যে রেজাল্ট ভাবা যাচ্ছে না তেমন রেজাল্ট আমাদের পক্ষে আসতে পারে। অর্থাৎ আমরা জনগণের ভোটে সরকারেও যেতে পারি, কারণ আমরা দেখেছি যে জনগণের মধ্যে একটা বিপুল, নতুনদের প্রতি একটা বিপুল পরিমাণ ভরসা আছে আর কি। তো সেটা আমরা কাজ শুরু করবো। এই তো রোজার মাসে আমরা কিছু ঘরোয়া কাজ করেছি এবং আমরা মাঠে নেমে পড়বো কর্মসূচি দিয়ে এই এপ্রিল মাস থেকে। তো সেটা আমরা করতে পারলে আমরা মনে করি দ্রুতই, যেহেতু আমাদের ইতিমধ্যেই জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে কমিটিগুলো আছে, আমরা খুব দ্রুত গুছিয়ে উঠতে পারবো। তরুণরা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের আগ্রহের প্রেক্ষিতে, আকাঙ্ক্ষার প্রেক্ষিতে তাদের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে। আমরা মাত্র 1 মাস সময় অতিক্রান্ত করেছি এবং আমরা বিশ্বাস করি যে সারা দেশে এই 1 মাস সময়ের মধ্যে আমাদের শুভাকাঙ্ক্ষীরা, আমাদের সমর্থকরা যেভাবে নিজেদেরকে জানান দিতে পেরেছে, তাতে করে আমরা আসলে সামনের দিনে আমরা নিজেদেরকে আরো গুছিয়ে তুলতে পারবো।
জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থিতা দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের, আর সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঢাকা দিল্লির সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে হবে বিমস্টেক সম্মেলন। এর মধ্যে অনেকটা অনিশ্চিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠক। সংকীর্ণ রাজনৈতিক বিভেদ ভুলে আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণে বিমস্টেক শীর্ষ সম্মেলন সহায়ক হবে এমন প্রত্যাশা বিশ্লেষকদের। সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে দক্ষিণ পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে 20 বছর আগে গড়ে ওঠা আঞ্চলিক জোট বিমস্টেক, যার সদর দপ্তর ঢাকায়। তবে বিশ্লেষকরা বলছেন 2 দশকে তেমন কোনো সফলতা নেই বিমস্টেকের। এমন পরিস্থিতিতে 2 এপ্রিল ব্যাংককে শুরু হচ্ছে 20তম বিমস্টেক সম্মেলন। যোগ দিতে 3 এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তবে জুলাই বিপ্লবের পর ঢাকা দিল্লির সম্পর্কের টানাপোড়েন হয়তো কাটবে ব্যাংককের বিমস্টেকে এবারের সম্মেলন ঘিরে এমন আশা ছিল অনেক বিশ্লেষকের। ভারতীয় গণমাধ্যমগুলোর সংবাদ বলছে সাইডলাইনে বৈঠক হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর। ভারত বাংলাদেশের বর্তমান বাস্তবতাটাকে এখনো পর্যন্ত সম্যক উপলব্ধি করতে পারছে না। তো কাজেই সরকার প্রধান পর্যায়ে যদি আলোচনার মাধ্যমে তারা এই উপলব্ধিটা অন্তত আসে, সেটা ভারতের জন্য যেমন মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য মঙ্গল। আঞ্চলিক সমস্যা সমাধানে বিমস্টেকের সফলতা না থাকলেও রোহিঙ্গা সংকট সমাধানে আসতে পারে ইতিবাচক প্রস্তাব। বিমস্টেক এখন পর্যন্ত কোনো কিছু দেখিয়ে বলতে পারেনি যে এত বছরের একটা 20 বছরের উপরে হয়ে গেছে কোনো সফলতা অর্জন করেছে, সেটা নেই। ইন্টারিম রেজিমের একটা ইচ্ছা আছে যে সাক্ষাৎ হলে হয়তো সরাসরি বলতে পারবে যে বিষয়গুলো। সংকীর্ণ রাজনৈতিক বিভেদ ভুলে আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণে বিমস্টেক শীর্ষ সম্মেলন সহায়ক হবে বলে প্রত্যাশা সবার। ভারতের সাথে যেরকম। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বানের জলে ম্লান হয়ে গেছে সাতক্ষীরা উপকূলবাসীর ঈদ। খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 11টি গ্রাম। পানির নিচে বসতবাড়ি, মাছের ঘের। বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন অনেকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জিও ব্যাগ ফেলে দ্রুতই বাঁধ সংস্কার করা হবে। সাতক্ষীরায় তীব্র জোয়ারে খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধ এখনো মেরামত হয়নি। তীব্র জোয়ারে লোকালয়ে পানি প্রবেশ করে 11টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে ছোট বড় পুকুর ও অসংখ্য চিংড়ি ঘের। বসতবাড়ি ও উঠানে এখনো পানি থাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগ চরম আকার ধারণ করেছে, ফলে উপকূলে ম্লান হয়ে গেছে ঈদ আনন্দ। ঈদ তো হয়নি, আর ঈদের পরে আমরা আসলে খাওয়া দাওয়ার কোনো খুব সমস্যা, আমরা কোনো ত্রাণ আমরা কিছু পাইনি। বাড়ি ঘর পানি এখন বুড়ি গেছে, ঘর দরজা ভেঙে গেছে, ডালটাল সব পুড়ে গেছে, রান্নাঘর পুড়ে গেছে, আমাদের উঠানে পানি, ঘরের ভিতরে পানি ঢুকিছে। এই অবস্থা, আমরা এখন জলাশয়ের ভেতরে। ঈদের দিন দুপুরে এলাকাবাসী বাঁধ মেরামতের চেষ্টা করলে তীব্র জোয়ারের কারণে তা করা যায়নি। তবে মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসীর সহায়তায় পুনরায় বাঁধ মেরামতের চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু দুপুরে খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে বিকল্প রিং বাঁধটি টিকিয়ে রাখতে পারেনি গ্রামবাসী। প্রবল বেগে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে মুহূর্তের মধ্যে তলিয়ে যায় এলাকার চিংড়ি ঘের ও বসত বাড়ি। পানি উন্নয়ন বোর্ডের তেমন জোরালো কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তো আমরা ত্রাণ নয়, আমরা টেকসই ভেড়িবাঁধ চাই। পানি উন্নয়ন বোর্ড জানায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে, দ্রুতই সমস্যার সমাধান করা হবে। এর আগে ঈদের দিন সকাল 9টার দিকে আশাশুনি উপজেলার পানি উন্নয়ন বোর্ড 2 এর আওতাধীন 7/2 পোল্ডারের প্রায় 200 ফুট এলাকা জুড়ে তীব্র জোয়ারে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ওপেনার কন স্টার্স। তিনি ছাড়াও সেই তালিকায় রয়েছেন কুনেমান অলরাউন্ডার বো ওয়েবস্টার। এদিকে টি-20 অধিনায়ক বদল করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সবশেষ বোর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সবচাইতে বড় চমক ছিল কনস্টার। সম্প্রতি ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করায় অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন এই ক্রিকেটার। তিনি ছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে আছেন 2 নতুন মুখ,
বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও অলরাউন্ডার ব্রো ওয়েবস্টার। এবছরের শুরুতে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলায় চুক্তিতে জায়গা হয়েছে তাদের। 2 টেস্টে মোট 16 উইকেট নিয়ে সিরিজ সেরা হন কুনেমান। 5 টেস্টে তার শিকার 35 উইকেট। বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম ম্যাচেই 50 করার পাশাপাশি বল হাতে ছিলেন বেশ কার্যকর। তাকে নিয়ে দীর্ঘমেয়াদে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের সাদা পোশাকের অধিনায়ক বার্থওয়েট ক্যাপ্টেন্সির দায়িত্ব ছেড়েছেন। এদিকে টি-20 দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোবম্যান পাওয়েলকে। ওয়ানডের পাশাপাশি এখন শাই হোপ টি-20 দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। তবে টি-20তে এই পরিবর্তনটা মানতেই পারছেন না কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ব্রাভো। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।